আমি এই প্লেলিস্টের সর্বশেষ ভিডিওতে বলেছিলাম আমি এই ভিডিও থেকে লগারিদম নিয়ে আলোচনা শুরু করব, কিন্তু না। লগারিদমের আলোচনার আগে আমি যেটা জরুরি মনে করছি, সংখ্যার বৈজ্ঞানিক রূপ নিয়ে একটু আলোচনা করা উচিত। যেহেতু আমরা সূচক সম্পর্কে আমাদের আলোচনা শেষ, তো আমরা সংখ্যার বৈজ্ঞানিক রূপ নিয়ে কথা বলা শুরু করি। তো আমি এটা শুরু করবো একটা এক্সাম্পল দিয়ে। সেটা হলো, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটাই মনে করো। এটা কত সংখ্যাটা? 3,60,000। 3,60,000 এই সংখ্যাটা। এবং আমি পাশে আরেকটা রাশি লিখতেছি, ইন্টু 10^5। এটা তো তোমরা পড়তে পারতেছো। এবং এটাতে দেখো দশমিক আছে 3.6, এবং আমি দশমিকটা একটু নিচে লেখার উচিত ছিল, তাই না? আমি তোমাদেরকে বলেছিলাম, সেহেতু ভুল যেহেতু করছি, এটা আরেকবার লিখি, 6 × 10^5। আমি বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলতেছি, তাই না? দুঃখিত। তো 3.6 × 10^5। ওকে, তো এটা একটা সংখ্যা, এটা তোমরা জানো 3,60,000, এবং এটা এখানে দশমিক আছে, গুণ আছে, এরপরে 10^5 আছে। তো এই জিনিসটাকে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। দেখো 3.6 এখানে আছে, গুণ 10^5 মানে কত? তোমরা জানো 10^5 মানে 10টা 5 লিখে গুণ। 10^5 মানে 5 10 বার লিখবা, 5 10 বার লিখে গুণ করবা। তো 5 10 বার লিখে যদি গুণ করি, একের পরে 5টা শূন্য। আমরা বেশি লিখে ফেলছি, তাই না? 3 2, কেটে আবার লিখতেছি 1 1 2 3 4 5। তাহলে 10^5 মানে একের পরে, দেখো 10^5 মানে একের পরে 5টা শূন্য। 10-এর পরে নাই, কিন্তু একের পরে। 10^5 মানে একের পরে 5টা শূন্য। 10^3 মানে একের পরে 3টা শূন্য, তাই না? এই সংখ্যাটা এরকম হয়। ওকে, তো যাই হোক, 10^5 মানে একের পরে 5টা শূন্য। 3 4 5। এবার যদি আমি গুণ করতে থাকি, দেখো কি হয়। আমি এটা ভেঙেও লিখতে পারতাম আসলে। এখানে 10টা, এটা মানে কি 10টা 5 একের পরে, এই যে একের পরে এই যে 5টা শূন্য, এর মানে হলো 10^5। 10^5 মানে হলো কি, যে 10টা 5, তাই না? তো 10 দিয়ে, তুমি জানো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ দিই, দশমিকটা এক ঘর ডানে সরে। দশমিকটা এক ঘর ডানে সরবে, তার মানে সংখ্যাটা এক ঘর ডানে সরবে। কারণ এই যে সংখ্যাটা 3.6, তাকে আমরা ধরতে পারি সংখ্যাটা এরকম 6, তারপরে শূন্য অভাব নাই, অনেকগুলো শূন্য আছে, আমরা এইভাবে কল্পনা করতে পারি, রাইট? দশমিকের পর তো শূন্যের কোনো অভাবই নেই। আচ্ছা, এরপর এই সংখ্যাটা, এই সংখ্যাটা হলো একের পরে এই যে 5টা শূন্য, রাইট? 4টা 5টা শূন্য। তো এখানে 5টা 10 আছে, একটা 10 দিয়ে গুণ দিলে দশমিকটা এক ঘরের দিকে যাবে, আরেকটা 10 দিয়ে গুণ দিলে এখানে, আরেকটা 10 দিয়ে গুণ দিলে এখানে, আরেকটা 10 দিয়ে গুণ দিলে এখানে, তার মানে আমি দশমিকটা এখানে চলে যাবে। তাহলে 3 6 1 2 3 4 5, 1 2 3 4, রাইট? এরপরে দশমিক, দশমিকের পরে এগুলো শূন্য, এগুলো আমি আর দিলাম না, ঠিক আছে? এটা তো তোমরা যদি এটা হিসাব করে দেখো, আশা করি হিসাবটা তোমরা বুঝতে পারছো এখানে কি হয়। তোমরা জানো একটা সংখ্যাকে যদি আমি 10 দিয়ে গুণ দিই, দশমিকটা খালি এক ঘর ডানে যায়। মানে 3.6 কে আমি যদি 10 দিয়ে গুণ দিই, তাহলে সংখ্যাটা কত হবে? দশমিকটা এক ঘর ডানে গেলে সংখ্যাটা হবে এই যে 36, তাই না? আবার 3.6 কে আমি যদি 100 দিয়ে গুণ দিতাম, আর 100 দিয়ে গুণ দেওয়া মানে কি, আসলে দুইটা 10 দিয়ে গুণ দেওয়া, তাই না? দুইটা 10 দিয়ে গুণ দেওয়া, একটা 10 দিয়ে গুণ দিলে এটা হবে 36 10, আরেকটা 10 দিয়ে গুণ দিলে এটা হবে 360। মানে ব্যাপারটা এরকম, এই 3.6 কে আমি, ব্যাপারটা এরকম, 3.6 কে আমি ধরে নিতে পারি সে হলো 3.6, তারপর শূন্যের অভাব নাই, শুধু শূন্য 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 শূন্য। একটা 10 দিয়ে গুণ দিলে সে হয় 36, একটা 10 দিয়ে গুণ দিলে সংখ্যাটা এখানে, দশমিকটা এখানে যায়, তাহলে সংখ্যাটা হয় 36। আরেকটা 10 দিয়ে যদি গুণ দিই, সংখ্যাটা এখানে আসবে, সংখ্যাটা হবে 360, এই যে গুণ দিলে 360, এটা। ওকে, যাই হোক, তোমরা আশা করি এই হিসাবটা বুঝতে পেরেছো। 3.6 × 10^5 সমান হলো এটা। এখন লক্ষ্য করে, এই দুটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি সেম। 36 4টা শূন্য, 36 4টা শূন্য, একদম সেম সংখ্যা। মানে আমি আসলে তোমাদেরকে যেটা দেখাতে চেয়েছি সেটা হলো, এই জিনিসটা সমান 3.6 × 10^5, মানে এটা যা, এটাও কিন্তু কি তা, একদম সমান সমান সমান। তো এই জিনিসটাকে আমরা আসলে একটু লক্ষ্য করি, এই জিনিসটা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এই জিনিসটার প্রথম বৈশিষ্ট্য হলো, এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার মান, এই সংখ্যাটার মান কিন্তু একের চেয়ে বড় এবং 10-এর চেয়ে ছোট। এটাকে আমরা এ বলবো। এভাবে যে সংখ্যাটা আছে, এখানে আমরা এ বলবো। এরপরে এখানে আছে 10, আমি এভাবে বলতেছি, এটা হলো এ গুণ, গুণের জায়গায় গুণ, এরপরে 10 থাকবে, 10-এর একটা পাওয়ার থাকবে, সেটাকে আমরা বলবো এন, সেটাকে আমরা বলবো এন। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য এখানে খেয়াল করো, এ কিন্তু 1 থেকে 10-এর ভেতরে আছে।
এর মানটা হলো এখানে 3.6, এটা 1 থেকে 10 এর ভেতরে আছে, 1 এর সমান হইলেও হইতে পারতো, বাট এই ক্ষেত্রে এটা 1 এর সমান না। ওকে, আর উপরে আছে n এর মান হিসেবে আছে 5, n এর মান হিসেবে আছে 5, এবং n এর মান এখানে আসলে কি n এর মান কিন্তু একটা পূর্ণ সংখ্যা, n এর মান হলো পূর্ণ সংখ্যা। n এর মান পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 5 এরা শূন্য পূর্ণ সংখ্যা, মাইনাস যে সংখ্যাগুলো আছে এরাও কিন্তু পূর্ণ সংখ্যা। ওকে, শেষ নাই, কেবল ভগ্নাংশ না, কোনো ভগ্নাংশ থাকা যাবে না, মানে শুধু পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ নাই। তাহলে এই যে চেহারাটা, এই চেহারাটা কেমন চেহারা? কোন একটা সংখ্যা গুণ কোন একটা সংখ্যা যাকে আমি নাম দিয়েছি এ, কোন একটা সংখ্যা গুণ 10 পাওয়ার n আরেকটা সংখ্যা। এখন এই যে এ, যে যাকে এ নাম দিছি তার মান হলো 1 থেকে 10 এর ভেতরে, এবং যাকে আমি n নাম দিছি সে হবে একটা পূর্ণ সংখ্যা, রাইট? পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ হইতে পারবে না, 0 1 2 পজিটিভ নেগেটিভ হইতে পারবে, শূন্য হইতে পারবে, কিন্তু ভগ্নাংশ হইতে পারবে না। ওকে ওকে, তাহলে এই যে এরকম একটা রূপ, আমার সংখ্যাটা ছিল এটা, রাইট? আর এই সংখ্যাটা হলো, আর এভাবে যখন লিখলাম তখন সংখ্যাটা হলো এমন একটা সংখ্যা যার চেহারাটা হলো a ইন্টু 10 পাওয়ার n টাইপের, a ইন্টু 10 পাওয়ার n টাইপের। এই চেহারাটা, এই সংখ্যার এই চেহারাটা বা এই রূপটা হলো a ইন্টু 10 পাওয়ার n রূপ, a ইন্টু 10 পাওয়ার n রূপ। তো এই রূপের বৈশিষ্ট্য কি? এর মানটা 1 এর সমান হইতে পারে, কিন্তু 1 এর চেয়ে বড়, অথবা 10, অথবা 10 এর ভেতরে, 1 থেকে 10 এর ভেতরে কোনো একটা সংখ্যা। আর n হবে শুধু পূর্ণ সংখ্যা, n হবে পূর্ণ সংখ্যা, মানে n 0 হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না। ঠিক আছে? তো এই সংখ্যার এই রূপটাকে আমরা বলি সাধারণ রূপ। একটা সংখ্যার এই রূপটাকে আমরা বলি সাধারণ রূপ। ওকে, ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড নোটেশন, স্ট্যান্ডার্ড নোটেশন। বাংলায় হয়তো কোনো কোনো বইয়ে সাধারণ না বলে হয়তো আদর্শ রূপও বলতে পারে। ওকে, আদর্শ রূপ বলতে পারে। আচ্ছা, আর এই সংখ্যাটা তো এটাই, এটা একই একই জিনিস, এটা যা এটাও কিন্তু তা। এটা যেটা কিনা a ইন্টু 10 পাওয়ার n রূপের, যেখানে a এর মান 1 থেকে 10 এর ভেতরে এবং 1 এর সমান হতে পারে, কিন্তু 10 এর সমান না, এবং এই যে 10 এর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হলো পূর্ণ সংখ্যা, কোন রকম ভগ্নাংশ হবে না। এই রূপটাকে আমরা বলি সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ, বলি সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ। তো এই এই প্লেলিস্টের পরের ভিডিওতে আমরা দেখবো একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ যদি তোমাকে দেওয়া থাকে কিভাবে তুমি সাধারণ রূপে যাবা। এটা খুবই সহজ, যে এখানে আমরা যেভাবে গিয়েছি এইভাবে, তারপর আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো। ধন্যবাদ সবাইকে।